পুড়ে ছাই সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7 মন্ত্রণালয়, নাশকতা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ভয়াবহ আগুনের কারণ স্পষ্ট করতে পারেনি ফায়ার সার্ভিস, পরিকল্পিত অগ্নিকাণ্ডের সন্দেহ। সচিবালয়ে আগুনের ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, 3 দিনের মধ্যে প্রতিবেদন। বেরিয়ার বিদ্রোহের নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি কমিশনের, সময় মতো প্রতিবেদন দেওয়ার আশ্বাস। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সতর্ক সেনাবাহিনী, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। প্রায় 10 ঘন্টা পর পুরোপুরি নিভে গেছে সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন। আগুনে পুড়ে যাওয়া ভবনের 6 তলা থেকে 9 তলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। মধ্যরাতের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকাল 8:05 দিকে, আর দুপুর 12:15টায় নিভে আসে পুরোপুরি। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও 7 নম্বর ভবনে যান। প্রতিটি তলায় ঘুরে দেখেন। এর মধ্যে 6 তলা থেকে 9 তলা পর্যন্ত সবচেয়ে ক্ষতি প্রত্যক্ষ করেন তারা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন, সেতু সহ 7 মন্ত্রণালয় এবং 7 বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পাওয়া যায়। গুরুত্বপূর্ণ নথি, ফাইল থেকে শুরু করে আসবাবপত্র, অবকাঠামো আগুনে পোড়া থেকে বাদ যায়নি কিছুই। অস্বাভাবিক এ অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। কঠোর নিরাপত্তায় প্রবেশ নিশ্চিতের পাশাপাশি এদিন সচিবালয়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কেবলই নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? সচিবালয়ে আগুন লাগার কারণ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একই সময় ভবনের দুই পাশে কেন জ্বলছিল আগুন? বিশেষজ্ঞদের ধারণা, বৈদ্যুতিক তারের কারণেও 2 জায়গাতেই আগুন ছড়াতে পারে। তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তারা। তৌহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। সচিবালয়ের 7 নম্বর ভবনের দক্ষিণ এবং উত্তর প্রান্তে আগুন দেখা গেলেও মাঝখানের বড় স্থানে সে সময় আগুন দেখা যায়নি। বিষয়টি নাশকতা হতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক এই শীর্ষকর্তা। আগুনটা মুভ করে থ্রো টেম্পারেচার আসলে এখানে। সো একদিকে আগুন লাগলে টেম্পারেচারের মাধ্যমে এটা ফ্লো করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আগুনটা দূরে এক জায়গায় আগুন লেগেছে ওখান থেকে। সুতরাং সেটা হয়তো আমরা যেটাকে বলছি এটা কত নাশকতা হতেও পারে, যদি আমরা ডেফিনেটলি যদি এনকোয়ারি করে সঠিকভাবে আমার তথ্য আর পেতে পারি, সেটা দিয়ে বলা যাবে। সেটাও আমরা উই ক্যানট জাস্ট রুল আউট, আসলে সেটা হতে পারে আসলে এখানে। একই সাথে বৈদ্যুতিক তারের কারণেও আগুন ভিন্ন ভিন্ন স্থানে ছড়াতে পারে বলেও মনে করেন তিনি। ইলেকট্রিক্যালের ব্যাপারটাও এটা হতে পারে, উই ক্যানট অলসো, সেটাও ইগনোর করা যায় না। ইলেকট্রিক্যাল মনে করেন শর্ট সার্কিটটা এক মাথা অন্য মাথা হতে হবে। ইলেকট্রিক্যাল যে কমপ্লায়েন্স যেগুলো আছে, ইলেকট্রিক্যালের অ্যাপ্লায়েন্স, এগুলো তো মনে করেন এটা শর্ট সার্কিটটা বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা তো একটা প্যাটার্নও ডিফারেন্ট মনে করে এটা। ফায়ার সার্ভিসকে আগুনের তথ্য দেরিতে দেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়েছে বলে মনে করেন তিনি। আগুনটা এমন ভাবে চলে গিয়েছে, যারা ডিউটি ছিল তারাও কিন্তু ইনফরমেশনটা দেরি করে দিয়েছে। আসলে আমি যেটা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পারলাম, এর আগে সচিবালয়ে ঢোকার ফটক প্রশস্ত করার তাগিদ দেয়া হলেও তা মানা হয়নি বলে জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে তা এখনই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফায়ার সার্ভিসের মহাপরিচালকও স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সহ
সমন্বয়কদের দাবি, আগুন দেয়া হয়েছে পরিকল্পিতভাবে। মফিউর রহমানের রিপোর্ট। রাত 1:50 দাউ দাউ করে জ্বলতে থাকে দেশের অন্যতম কেপিআই বা অতি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এলাকা সচিবালয়ের 7 নম্বর ভবন। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের প্রায় 7 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 8:05। ক্ষতিগ্রস্ত ভবনটিতে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের তিনি বলেন, এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে। আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। পরে একে একে সচিবালয়ে প্রবেশ করেন উপদেষ্টারা। দুপুর 12টার পর ঘটনাস্থলে ঢোকে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। রিপোর্ট দিতে বলা হয়েছে 7 কার্যদিবসের মধ্যে। তবে সাধারণ মানুষ এই ঘটনাকে নাশকতা বলে মনে করছেন। গভীর রাত্রে এই ধরনের একটা আগুন লাগাটা আমার কাছে স্যাবোটাজ মনে হয়েছে। যারা ভারতে পালিয়ে গেছে এদের প্রতাত্মরা এটা ঘটিয়েছে বলে আমার মনে হয়। তাদের যেই অপকর্ম, দুর্নীতি, অপকর্ম, স্বজনপ্রীতি, তাদের যে বৈষম্যের যেই বিষয়গুলো আছে, তাদের যেই পদোন্নতির বিষয়গুলো আছে, এগুলো ধামাচাপা দেওয়ার জন্য হয়তো তারা এই কাজটা করতে পারে। এত একটি স্পর্শকাতর জায়গায় অটোমেটিক ফায়ার ডিটেকশন প্রোটেকশন সিস্টেম ছিল না কেন? অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ের দুর্নীতি তথ্য নিশ্চিহ্ন করতে আগুন দেওয়া হয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছেন রাজনীতিবিদদের কেউ কেউ। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা নানান ধরনের অস্থিরতা এবং অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশেও নানান ধরনের তৎপরতা ছিল, সরকারের প্রতি নানান ধরনের হুমকি দামকি ছিল, বাংলাদেশের প্রতি হুমকি দামকি ছিল। সেগুলোর সাথে এই ঘটনাগুলো জড়িত কিনা সেগুলো অবশ্যই আমাদেরকে খতিয়ে দেখতে হবে। ঘটনার পর থেকে সচিবালয়ের চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডে সচিবালয়ের 7 মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের 7 বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোর পাশাপাশি পুড়েছে গুরুত্বপূর্ণ সব নথিও। 9 তলা ভবনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 6 থেকে 9 তলা পর্যন্ত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দীপু শিকদার রিপোর্ট। সচিবালয়ের 7 নম্বর ভবন। এই ভবনে গুরুত্বপূর্ণ 7 মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের অফিস। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী সচিবালয়ের 7 নম্বর ভবনে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস। দেশকে নিয়ে যে একটা চক্রান্ত চলতেছে, এখন যে ফ্যাসিস্টের যে চক্রান্ত চলতেছে, আমরা সেই চক্রান্তর এটাকে সেই চক্রান্ত অন্তর্ভুক্ত মনে করতেছি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত 1:52 আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সমস্ত ইউনিটগুলো যদি কাজে লাগানো হয়তো ওই তখনই মনে করেন যে আগুনগুলো নিভানো সম্ভব ছিল। প্রথম যে সকল থেকে আগুন লেগেছে, চাইলেই যারা আজকে ডিউটিরত ছিল এর আগুন নিভাতে পারতো। এবং ওর ভিতরে আমি সচিবালয়ে ঢুকছি 3-4 বারের মতো বিভিন্ন কাজে আমি দেখেছি ওখানে ফায়ার সার্ভিসের আগুন নিভানোর বিভিন্ন কার্যক্রম রয়েছে। তাহলে যারা দায়িত্ব ছিল তারা নিভাতে পারতো না? অবশ্যই পারতো। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে 19টি করা হয়। কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে, বন্ধ ছিল, প্লাস গ্লাসগুলি লাগানো। ফলে বাইরে থেকে যখন আমরা টিটিএল লাগিয়েছি, বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই। অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি। এবং যেহেতু ইন্টেরিয়র ডেকোরেশনও ছিল এবং বিদ্যুৎ লাইনে যদি কোনো কারণে আগুন দেয়, যেহেতু বিদ্যুৎ লাইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো,
ফলে স্পার্কিং করে আগুনগুলি ছড়িয়েছে। মধ্যরাতের আগুন বৃহস্পতিবার সকাল নাগাদ নিয়ন্ত্রণে আসে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার সচিবালয়ে মধ্যরাতে লাগা ভয়াবহ আগুনের টাইমলাইন জেনে নিব এক নজরে। বুধবার দিবাগত রাত 1:50 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। রাত 1:52 খবর পায় ফায়ার সার্ভিস। রাত 1:54 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। রাত 2টার দিকে আগুন নেভানোর কাজ করার সময় ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন ট্রাক চাপায় নিহত হন। শুরুতে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে। সবশেষ ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে কাজ করেন 211 জন ফায়ার ফাইটার। বৃহস্পতিবার সকাল 7:30টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাংবাদিকদের সাথে কথা বলেন। সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 9:30টায় সচিবালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকাল 10:30টা পর্যন্ত সচিবালয় প্রবেশে কড়াকড়ি ছিল। একই সময়ে সচিবালয় যান উপদেষ্টা পরিষদের সদস্যরা। বেলা 12:15টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস। দুপুর 12টার দিকে সচিবালয় যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। একই সময়ে কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় ছাড়েন। দুপুর 1:30টায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। দিনভর সচিবালয় এলাকায় ছিল উৎসুক মানুষের ভিড়। বিকেলের পর থেকে সচিবালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। 3 দিনের মধ্যে দিতে হবে প্রাথমিক প্রতিবেদন। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এমনটাই জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কমিটি চূড়ান্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। বুধবার মধ্যরাতে সচিবালয়ে আগুনের ঘটনায় জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে আরও 2 উপদেষ্টাকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও আগুন কি করে লাগলো তা জানতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ওনার সাথে থাকবেন সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, তিনি থাকবেন সদস্য সচিব, থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং 3 জন বিশেষজ্ঞ। আগুনে 5টি মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে, খোয়া গেছে অনেক মূল্যবান নথিও। রোস্টার হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ট্রাক্টরিযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগভাবে হয়। বিকল্প ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো আগামী রোববার থেকে কার্যক্রম চালাবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বোঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিডিআর বিদ্রোহের নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে তদন্ত কমিশন। বিজিবি কার্যালয়ে কমিশনের প্রথম বৈঠক শেষে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান। ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি। আলী আহমেদের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর হলে দরবার চলাকালে অতর্কিত হামলা চালায় কিছু সদস্য। ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। এ হত্যাকাণ্ডের পর 28 ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। 2013 সালে 5 নভেম্বর হত্যা মামলায় রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
এরপর বিভিন্ন সময়ে এ ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমানকে প্রধান করে 7 সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। বৃহস্পতিবার বিজিবি কার্যালয়ে প্রথম বৈঠক করে কমিশন। আল্লাহর উপর নির্ভর করে, আমাদের ইমানের উপর নির্ভর করে, আমাদের বুদ্ধি, আমাদের বিবেচনা, প্রজ্ঞা, এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। কমিশন চেয়ারম্যান জানান, দায়ীদের সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। একই সাথে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তৎপরতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব জানিয়েছে সেনা সদর। আদিত্য মামুনের রিপোর্ট। শেষ 4 সপ্তাহে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সেনা সদরের ব্রিফিং। এতে উঠে আসে সারা দেশে অভিযানে 28টি অস্ত্র ও 224 রাউন্ড গোলাবারুদ উদ্ধার, 200 মাদক কারবারি সহ মোট 1405 জনকে গ্রেফতারের তথ্য। অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। সেনা সদস্যরা 45টি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে শিল্প কলকারখানা সচল রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। মোকাবেলা করা হয়েছে টঙ্গী ইজতেমা মাঠের পরিস্থিতি এবং কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির ঘটনাও। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এমন প্রশ্নেরও উত্তর দেন। সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। এখন এটার বিচার সরকার করবেন যে কতদিন দরকার। চাপ, আইন শৃঙ্খলা রক্ষার কাজটা সহজ না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বিভিন্ন ধরনের হুমকি আছে। একই সাথে মিয়ানমার সংকট ও রোহিঙ্গা ইস্যুতে কি ভূমিকা রাখছে সেনাবাহিনী তাও উঠে আসে ব্রিফিংয়ে। দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি আমরা এই মুহূর্তে ওইরকম তেমন কিছু দেখছি না। আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে সমন্বয় আছে। যদি কোনো ধরনের ঝুঁকি ডেভেলপ করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। এছাড়া সচিবালয়ে আগুন লাগার ঘটনা পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখবে সেনাবাহিনী। ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সচিবালয়ে আগুন প্রসঙ্গে তিনি বলেন, সরকার হাসিনার শাসনামলের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর অগ্নিকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজশাহী ইউনিভার্সিটির ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের নেতারা। তিনি বলেন, শেখ হাসিনা গোয়েন্দা দিয়ে যা করিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে হাঁটছে। যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবে, কারা কোন রাজনৈতিক দল করবে, এটা যদি নির্ধারণ করে দেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে এটার আর কি দাম থাকে? শেখ হাসিনাও এই কাজ করেছেন। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা কারণ ছাড়াই রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করছে। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশকে অস্থিতিশীল করতে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র। এই সচিবালয় হল বাংলাদেশের 16 কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত
তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান নেতারা। শেখ হাসিনার পরিবার লোকদেরকে আইনের আওতায় আনা যাবে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনা ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে জাতীয় নাগরিক কমিটির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। সচিবালয়ের বড় আমলারা শেখ হাসিনাকে চেয়ারে বসিয়ে রেখেছিল উল্লেখ করে সার্জিস বলেন, ১৬ বছরের সকল অন্যায় অপকর্মকে বৈধতা দিয়েছে তারা। যেখানে শেখ হাসিনার পক্ষের আমলারা বসে আছেন সেই স্থান নিরাপদ নয় বলেও মন্তব্য করেন এর সমন্বয়ক। নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত, কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। রাজধানীর রমনা থানায় হত্যা চেষ্টা মামলায় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক, আওয়ামী লীগের উপকমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন মামলা তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত। এর আগে বুধবার রাতে কাকরাইলে বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানায় পুলিশ। পরে তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়িতে শোকের মাতম। কিছুতেই এ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। এদিকে ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে জানাজা শেষে নয়নের মরদেহ পাঠানো হয়েছে রংপুর মিঠাপুকুরের আটপানিয়া গ্রামে। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সহায়তা ডেস্ক রিপোর্ট। এই কান্না স্বজন হারানোর। দুই ভাই বোনের মধ্যে নয়ন ছিলেন ছোট। তার মৃত্যুর খবরে স্বজনদের কান্নায় ভারী আটপনিয়া গ্রাম। ট্রাক কেন আসছে, ট্রাক কেন আমার ভাই চাপা মারি দিছে, আমরা যথেষ্ট বিশেষ চাই। সচিবালয়ের মতো জায়গায় আগুন নেভানোর সময় পাশের সড়কে যান চলাচল কেন বন্ধ করা হয়নি, এমন প্রশ্ন স্বজন ও এলাকাবাসীর। যে কোনো দিন চাকরি হাতে আলি ছুটি পেলে আমাদের বাসায় গেছেন, ভালো মতো দুঃখের কথা সে খোঁজ খবর নিয়েছি। উচিত ছিল রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য, যানবাহন না যায়। একটাই উপার্জন করা ছেলে, সে তো চলে গেল, মারা গেল। সরকার আমার দিকটা দেখে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন স্বজনরা। ২১ বছরের তরুণ সোয়ানুর জামান নয়ন, চাকরির বয়স মাত্র 2 বছর। মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ। ঢাকায় 21 দিনের প্রশিক্ষণ শেষে ফায়ার সার্ভিসের বিশেষ টিমের সাথে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে সহকর্মীদের সাথে সচিবালয়ে ছুটে যান আগুন নেভাতে। সে সময় বেপরোয়া একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরে জানাজা হয় কর্মস্থল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে। আর এই সময় চলে যাওয়াটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অনিয়ম ও দুর্নীতি করে পূর্বাচল প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া 6 জন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী। আওয়ামী লীগের উন্নয়ন ছিল মুখে মুখে, দেশ নয় বরং উন্নয়ন হয়েছিল আওয়ামী লীগের, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান।
খুলনার পাইকগাছায় জামায়াতের সমাবেশে তিনি আরও বলেন, হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন, ছিলেন দেশটির সেবা দাসী। 2006 সালে 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যেসব গুম, খুন, হত্যা, গণহত্যা হয়েছে, সব খুনের বিচার জনগণ চায় বলে জানান ডক্টর শফিকুর রহমান। সেনা হত্যা, আয়নাঘরে হত্যা, জামায়াত নেতাদের হত্যা, সব শেষ ছাত্র জনতাকে গণহত্যা, সব হত্যার বিচার করতে হবে বলে দাবি জানান জামায়াত আমির। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়। দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন। প্রধানমন্ত্রী নিজে স্বয়ং, তার বোন এবং তার ভাগ্নে, তিনজনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা 57,000 কোটি টাকা চুরি করেছে। উন্নয়নের রাজপথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে। বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর ঠিকই বলেছে, উন্নয়নটা তাদের কপালে হয়েছে, জনগণের নয়। রাজধানী কাকরাইল মসজিদের রাত যাপন সহ তাবলিগ জামায়াতের সব ধরনের কার্যক্রম থেকে মাওলানা সাদ অনুসারীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশে মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীদের শুধুমাত্র শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে বড় ধরনের জামায়াত থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাবলিগ জামায়াতের দুই পক্ষে বিরোধের সংঘর্ষের পর আজ এই আদেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে। 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে 15 নভেম্বর থেকে ঢাকায় তাবলিগ জামায়াতের এই কেন্দ্রে জড়ো হন সাদপন্থীরা। অন্যদিকে সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা সহ 3 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কাকরাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেন জুবায়েরপন্থীরা। বান্দরবানের লামায় পাহাড়ি পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় আটক 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বড়দিনের রাতে টংঝিরি পাড়ায় আগুন দেয় তারা। এতে ছাই হয়ে যায় পাহাড়িদের 17টি বসতঘর। আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বড়দিন উপলক্ষে রাতে টংঝিরিপাড়ায় গির্জায় প্রার্থনা করতে যায় লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়ার বাসিন্দারা। সে সময় তাদের বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। 3 মাস আগে লামা ও পাশের আলীকদম উপজেলা থেকে 19টি ত্রিপুরা পরিবার এখানে বসতি স্থাপন করে। দুর্বৃত্তর দেয়া আগুনে সহায় সম্বল হারিয়ে তারা এখন নিঃস্ব। কাপড় পরে গেছে, তারপরে দেখছি ঠেকছি, তারপরে ধান চাউল এরকম, তারপরে মুরগি টুরগি সব হারিয়ে গেছে। রাতে হঠাৎ করে মানে অবস্থা হয়ে গেল আর কি, দুর্ঘটনা ঘটে গেল। তো আমরা কিরকম থাকবো, কিরকম খাবো, এখন নিজে আমি বুঝতে পারলাম না। ধান চাল মুরগি 10টা চুরি হয়ে গেছে। আমাদের জিনিসপত্র মানে ঘর পুরাতে পারে নাই, কিন্তু জিনিসপত্র আমরা হারাই গেছি। আগুনের ঘটনার পর বুধবার থানায় 7 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছেন। তারা হলেন স্টিফেন ত্রিপুরা, মৈশে মেয় ত্রিপুরা, জোয়াতিং ত্রিপুরা ও ইব্রাহিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘর পোড়ানোর কথা স্বীকার করেছে তারা। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য আটকদের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা বলছেন জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনা যেটা ঘটেছে এটা আমরা সর্বোচ্চ ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখবো আর কি। আমরা চাচ্ছি যে অন্য কোনো ভাবে কিভাবে তাদের রিহেবিলিট করা যায়, কিংবা তাদের যদি বাড়িঘর থেকে থাকে সেগুলোকে কিভাবে একটু উন্নততর করা যায় সেই বিষয়ে আমরা আসলে কাজ করছি। এদিকে শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে লামায় যাবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার 24 বাংলাদেশ আগামী সম্ভাবনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ যেন দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এ সময় উন্নয়নের নামে চলেছে যথেচ্ছ লুটপাট। হাসিনা ঘনিষ্ঠরা বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে। একদিকে তারা দেশের ব্যাংক খাত ধ্বংস করেছে,
অন্যদিকে সেই অর্থ পাচার করেছে বিদেশে। বিশ্লেষকরা বলছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আওয়ামী সরকারের দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলো পুনর্বিবেচনা করার পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনা প্রয়োজন। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। চোখ ধাঁধানো বড় বড় প্রকল্প আর উন্নয়নের বক্তব্যের ফুলঝুরি, এই ছিল বিগত হাসিনা সরকারের দেখানোর বিষয়। অথচ এর আড়ালে চলেছে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব। হাসিনা সরকারের 15 বছরের শাসনামলে লুটপাট সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক খাতে। এছাড়া ভৌত অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। যেটাকে সুপার প্রফিট বলে, এরকম অতি মুনাফা করবে এবং সেটা পাচার করবে, এরকম কিছু গোষ্ঠী মোটামুটিভাবে এটা জানা বোঝা মানে পরিকল্পিতভাবে এই কাজটা করা হয়েছে। কয়েকটা কোম্পানি, সামিট, ইউনাইটেড, এসালম, বসুন্ধরা, বেক্সিমকো, এরাই দেখা যাচ্ছে যে জ্বালানি, বিদ্যুৎ খাত বিভিন্নভাবে তারা লুটপাট করছে। ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যাংক খাত। এছাড়া রাষ্ট্রীয় মদদে ব্যাংক দখলে সহায়তা করা হয়েছে। ব্যাংক থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে যে অর্থ লুট করা হয়েছে তার বড় অংশই পাচার করা হয়েছে। বড় প্রজেক্টের সঙ্গে বড় দুর্নীতি জড়িত থাকে, তো সেখানে যদি গুণগত ব্যয়টা না করতে পারি আমরা, তাহলে তো ঋণ তো দিতে হবে, আমরা তো টাকাটা কোথাও থেকে দিয়েছি বা ট্যাক্সের টাকা, তো সেই জায়গাগুলোতে যদি আমাদের একেবারে ওভার ভ্যালুয়েশন হয়ে যায়, এটা কিন্তু আমাদের এক সময় গিয়ে কিন্তু ফাঁদে পড়বই আমরা। উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী সরকারের 15 বছরে প্রায় 3.25 লাখ কোটি টাকা অপচয় হয়েছে। এ সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির 40% অর্থ লুটপাট করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সুবিধাভোগীরা। শেখ হাসিনার ইচ্ছায় করা হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা রেল সংযোগ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল এখন দেশের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা একটা উন্নয়নের একটা ভুল ছবি দেখতে পেয়েছিলাম। যদি নীতি নির্ধারকরা তাদের চোখ বন্ধ করে হাঁটেন, এটা হোঁচট খাওয়াটা স্বাভাবিক। সেটা অর্থনৈতিক দিক থেকেও তারা খেয়েছেন, তারা রাজনৈতিকভাবেও তারা খেয়েছেন। আওয়ামী শাসনামলে বিভিন্ন প্রকল্পেও ব্যাপকভাবে দুর্নীতি ও স্বজনপ্রীতি চলেছে। প্রকল্পের পরিচালক ও ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে স্বৈরাচারের দোসররাই প্রাধান্য পেয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রকল্পের সম্পদ, গাড়ি ও ভ্রমণ খরচের অপব্যবহার করা হয়েছে রাজনৈতিক ও ব্যক্তিগত লাভের জন্য। হাসিনা সরকারের 15 বছরে নিত্যপণ্যের বাজারে রাজত্ব করেছে কারসাজিকারীরা। স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনার দোসর ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠলেও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ মাথায় রেখে। বিশ্লেষকদের মতে, হাসিনার আমলে নেয়া অপ্রয়োজনীয় প্রকল্প পুনর্বিবেচনা করার পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এই সরকারকে এখন পূর্বতন দায় মেটানোর কাজটি করতে হবে, নতুন করে যাতে দায় সৃষ্টি না হয় সেটার লক্ষ্যে কাজ করতে হবে, এবং ভবিষ্যতে যাতে দায়মুক্তভাবে বিদ্যুৎ জ্বালানি খাতে যাতে বিদ্যুৎ উৎপাদন হতে পারে সেই কাঠামোর দিকে কাজ করতে হবে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয়। শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় জনমনে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। এর আগে দুবাই থেকে আসা বিমানের সিটের নিচ থেকে 20টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এসব স্বর্ণ লুকানো ছিল। চোরাচালানের উদ্দেশ্যে বিশেষ কায়দায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত বিমানটি জব্দ করে শুল্ক কর্মকর্তারা। আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। হিলি স্থলবন্দরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশীয় পেঁয়াজের দাম। বন্দরের ব্যবসায়ীরা বলছেন, ভারতের মোকামে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অনেকটা কমে এসেছে। ফলে দেশের বাজারেও ভারতীয় পেঁয়াজ কম দামে বিক্রি হচ্ছে। এছাড়া খোলা বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এই কারণে 2 সপ্তাহে ব্যবধানে দাম অর্ধেকে
নেমে এসেছে। ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৮ টাকায়। আগামী ২-১ সপ্তাহের মধ্যে দাম আরও কমে আসতে পারে বলে জানান ব্যবসায়ীরা। ২৪,৬৯০ মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমভি চানাইজ ড্রিম নামের একটি জাহাজ। চট্টগ্রাম বন্দরে ১১ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি গেল ২২ ডিসেম্বর ভারতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ছেড়ে আসে এমভি চানাইজ ড্রিম। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, G2G পদ্ধতিতে সরকার ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল। এর অংশ হিসেবে ভারত থেকে প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। জাহাজ থেকে প্রতিদিন ৩,০০০ মেট্রিক টন করে চাল খালাস করা হবে। শেষ করছি একটি বিশেষ কনসার্টের খবর দিয়ে। মিরপুরের সমস্ত উদীয়মান ব্যান্ড নিয়ে রক ওডিসির উদ্যোগে আয়োজিত হলো একটি বিশেষ কনসার্ট। এই কনসার্টে মিডিয়া পার্টনার ছিল একুশে টেলিভিশন। সেই কনসার্টে বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। মিরপুরে একটি শক্তিশালী ব্যান্ড কমিউনিটি তৈরি করার লক্ষ্যে এই বিশেষ কনসার্টের আয়োজন। আয়োজকরা বলছেন, উদীয়মান ব্যান্ড দলগুলোকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। মিরপুরের মধ্যে যেসব রাইজিং ব্যান্ডগুলো আছে তাদেরকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য বেসিক্যালি এই কনসার্টটা আয়োজন করা। এখানে মোরালেস সবাই মিউজিকের সাথে রিলেটেড। তার থেকে বড় কথা হলো যে তারা হলো আমাদের ওয়েল উইশার্স এবং তারা চাচ্ছে দেখেই আসলে এই শোটা অর্গানাইজ হচ্ছে। এই কনসার্টে পারফর্ম করেছে জনপ্রিয় রক ব্যান্ড দ্য কিংস, প্রোগ্রেসিভ রক ব্যান্ড কল্পনাক্ষ সহ অনেকগুলো দল। আগের মান্ধাতা আমল নিয়ে থাকবো তা তো না, আমাদের এগুলো চেঞ্জের ব্যাপার আছে। যেমন ওরা বিভিন্ন জনরা নিয়ে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আমি জানতাম না, এগুলো শোনার ব্যাপার আছে। মেইনলি দুইটা বেস্ট আমার খুব ফেভারিট, এটা একটা হলো কিংস এবং কল্পনাক্ষ। অনেকগুলো ব্যান্ডের গান একসাথে উপভোগ করতে পেরে খুশি শ্রোতারাও। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুড়ে ছাই সচিবালয়ে গুরুত্বপূর্ণ নথি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭ মন্ত্রণালয়, নাশকতা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ভয়াবহ আগুনের কারণ স্পষ্ট করতে পারেনি ফায়ার সার্ভিস, পরিকল্পিত অগ্নিকাণ্ডের সন্দেহ। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন। মিডিয়ার বিদ্রোহে নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি কমিশনের, সময়মতো প্রতিবেদন দেওয়ার আশ্বাস। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সতর্ক সেনাবাহিনী, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।